দিন 15 পরে শঙ্কর ও আলভারেজ উজিজি বন্দর থেকে স্টিমারে টাঙ্গানিয়াকা হ্রদের বক্ষে ভাসল। হ্রদ পার হওয়ার পরে আলবার্টভিল বলে একটা ছোট্ট শহরে কিছু আবশ্যকীয় জিনিস কিনে নিল। এ শহর থেকে কাবালো পর্যন্ত বেলজিয়াম গভর্নমেন্টের রেলপথ আছে। সেখান থেকে কঙ্গো নদীতে স্টিমারে চড়ে 3 দিনের পথ সানকিনি যেতে হবে। সানকিনি থেকে নেমে কঙ্গো নদীর পথ ছেড়ে দক্ষিণ মুখে অজ্ঞাত বন জঙ্গল ও মরুভূমির দেশে প্রবেশ করতে হবে। কাবালো অতি অপরিষ্কার স্থান। কতকগুলো বর্ণসংকর পর্তুগিজ ওর কাছে এসে বলল, হ্যালো, কোথায় যাবে? দেখছি নতুন লোক, আমায় চেনো না নিশ্চয়ই। আমার নাম আলবুকার্ক। শঙ্কর চেয়ে দেখলে আলভারেজ তখনও স্টেশনের মধ্যে। লোকটার চেহারা যেমন কর্কশ তেমনই কদাকার, কিন্তু সে ভীষণ জোয়ান, প্রায় 7 ফুটের কাছাকাছি লম্বা। শরীরের প্রত্যেকটি মাংসপেশি গুণে নেওয়া যায়, এমনই সুদৃঢ় ও সুগঠিত। শঙ্কর বললে, তোমার সঙ্গে পরিচিতি হয়ে খুশি হলাম। লোকটি বললে, তুমি দেখছি কালা আদমি, বোধহয় ইস্ট ইন্ডিজের। আমার সঙ্গে পোকার খেলবে? চলো। শঙ্কর ওর কথা শুনে চটেছিল। বললে, তোমার সঙ্গে পোকার খেলবার আমার আগ্রহ নেই। সঙ্গে সঙ্গে সে এটাও বুঝলে লোকটা পোকার খেলবার ছলে তাদের সর্বস্ব অপহরণ করতে চায়। পোকার একরকম তাসের জুয়া খেলা। শঙ্কর নাম জানলেও সে খেলা জীবনে কখনো দেখেনি। নাইবরিতে সে জানতো বদমাইশ জুয়ারিরা পোকার খেলার ছল করে নতুন লোকের সর্বনাশ করে। এটা এক ধরনের ডাকাতি। শঙ্করের উত্তর শুনে পর্তুগিজ বদমাইশটা রেগে লাল হয়ে উঠল। তার চোখ দিয়ে যেন আগুন ঠিকরে বেরোতে চাইল। সে আরও কাছে ঘেঁষে এসে দাঁতে দাঁত চেপে অতি বিকৃত সুরে বলল, কি নিগার? কি বললি? ইস্ট ইন্ডিজের তুলনায় তুই অত্যন্ত ফাজিল দেখছি। তোর ভবিষ্যতের মঙ্গলের জন্য তোকে জানিয়ে দিই যে তোর মতো কালা আদমিকে আলবুকার্ক এই রিভলভারের গুলিতে কাদা খোঁচা পাখির মতো ডজনে ডজনে মেরেছে। আমার নিয়ম হচ্ছে এই, শোন, কাবালোতে যারা নতুন লোক নামবে তারা হয় আমার সঙ্গে পোকার খেলবে, নয়তো আমার সঙ্গে রিভলভারে দ্বন্দ্বযুদ্ধ করবে। শঙ্কর দেখলে এই বদমাইশ লোকটার সঙ্গে রিভলভারের লড়াইয়ে নামলে মৃত্যু অনিবার্য। বদমাইশটা হচ্ছে একজন ক্র্যাকশট গুন্ডা। আর সে কি, কাল পর্যন্ত রেলের নিরীহ কেরানি ছিল, কিন্তু যুদ্ধ না করে যদি পোকারি খেলে তার সর্বস্ব যাবে। হয়তো 8 মিনিট কাল শঙ্করের দেরি হয়েছে উত্তর দিতে। লোকটা কোমরে চামড়ার হোলস্টার থেকে নিমেষের মধ্যে রিভলভার বের করে শঙ্করের পেটের কাছ উঁচিয়ে বলল, যুদ্ধ না পোকার? শঙ্করের মাথায় রক্ত উঠে গেল। ভীরুর মতো সে পাশবিক শক্তির কাছে মাথা নিচু করবে না, হোক মৃত্যু। সে বলতে যাচ্ছিল যুদ্ধ, এমন সময় পেছন থেকে ভয়ানক বাঁচখাই সুরে কে যেন বলে উঠল, এই সামলাও, গুলিতে মাথার চাঁদি উঠল। দুজনেই চমকে উঠে পিছনে চাইলে। আলভারেজ তার উইনচেস্টার রিপিটারটার বাগিয়ে পর্তুগিজ বদমাইশটার মধ্যে লক্ষ্য করে দৃঢ়ভাবে দাঁড়িয়ে। শঙ্কর সুযোগ বুঝে চট করে পিস্তলের নলের উল্টো দিকে ঘুরে গেল। আলভারেজ বললে, বালকের সঙ্গে রিভলভার ডুয়েল? ছি, 3 বলতে পিস্তল ফেলে দিবি। 1, 2, 3। আবলুকার্ক শিথিল হাত থেকে পিস্তলটা মাটিতে পড়ে গেল। আলভারেজ বললে, বালককে একা পেয়ে খুব বীরত্ব জাহির করছিলি, তাই না? শঙ্কর ততক্ষণে পিস্তলটা মাটি থেকে কুড়িয়ে নিয়েছে। আলবুকার্ক একটু বিস্মিত হলো। আলভারেজ যে শঙ্করের দলের লোক তা সে ভাবেও নি। সে হেসে বললে, আচ্ছা মেট, কিছু মনে করো না, আমারই হার,
দাও, আমার পিস্তলটা দাও ছোকরা। কোনো ভয় নেই, দাও, এসো, হাতে হাত দাও, তুমিও মেট। আলবুকার্ক রাগ পুষে রাখে না। এসো, কাছেই আমার কেবিন, এক এক গ্লাস বিয়ার খেয়ে যাও। আলভারেজ নিজের জাতের রক্ত চেনে। ও নিমন্ত্রণ গ্রহণ করে শঙ্করকে সঙ্গে নিয়ে আলবুকার্কের কেবিনে গেল। শঙ্কর বিয়ার খায় না শুনে তাকে কফি করে দিলে। প্রাণখোলা হাসি হেসে কত গল্প করলে, যেন কিছুই হয়নি। শঙ্কর বাস্তবিকই লোকটির দিকে আকৃষ্ট হলো। কিছুক্ষণ আগের অপমান ও শত্রুতা সে বেমালুম ভুলে গিয়ে যাদের হাতে অপমান হয়েছে তাদেরই সঙ্গে এমনই ধারা দিলখোলা হেসে খোশ গল্প করতে পারে। সত্যি পৃথিবীতে সে ধরনের লোক বেশি নেই। পরদিন ওরা কাবালো থেকে স্টিমারে উঠল কঙ্গো নদী বেয়ে দক্ষিণ মুখে যাবার জন্য। নদীর দুই তীরের দৃশ্যে শঙ্করের মন আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। এরকম অদ্ভুত বনজঙ্গলের দৃশ্য জীবনে কখনো সে দেখেনি। এতদিন সে যেখানে ছিল আফ্রিকার সে অঞ্চল এখন বন নেই। সে শুধু বিস্তীর্ণ প্রান্তর, প্রধানত ঘাসের বন, মাঝে মাঝে বাবলা ও ইউকা গাছ, কিছু কঙ্গো নদী বেয়ে স্টিমার যত অগ্রসর হয় দুধারে নিবিড় বনানী, কত ধরনের মোটা মোটা লতা বনের ফুল। বন্য প্রকৃতি এখানে আত্মহারা, লীলাময়ী। আপনার সৌন্দর্যে ও নিবিড়ে প্রাচুর্যে আপনি মুগ্ধ। শঙ্করের মধ্যে যে সৌন্দর্যপ্রিয় ভাবুক মনটি ছিল, হাজার হোক সে বাংলার মাটির ছেলে, ডিয়াগো আলভারেজের মতো শুধু কঠিন প্রাণ সন্ন্যাসী প্রসপেক্টর নয়। এই রূপের মেলায় সে মুগ্ধ ও বিস্মিত হয়ে রাঙা অপরাহ্নে ও দুপুরের রোদে আপন মনে কত কী স্বপ্নজাল রচনা করে। অনেক রাত্রে সবাই ঘুমিয়ে পড়ে। অচেনা তারাভরা বিদেশের আকাশের তলায় রহস্যময়ী বন্য প্রকৃতি তখনও জেগে উঠেছে। জঙ্গলের দিক থেকে কত বন্য জন্তুর ডাক কানে আসে। শঙ্করের চোখে ঘুম নেই। এই সৌন্দর্য স্বপ্নে ভোর হয়ে মধ্য আফ্রিকার নৈশ শীতলতাকে তুচ্ছ করে জেগে বসে থাকে। এই জলজলে সপ্তর্ষিমণ্ডল আকাশে অনেক দূরে তার ছোট্ট গ্রামের মাথায়ও আজও এমনই সপ্তর্ষিমণ্ডল উঠেছে। এরকম একফালি কৃষ্ণপক্ষের গভীর রাত্রির চাঁদও। সেসব পরিচিত আকাশ ছেড়ে কত দূরে সে এসে পড়েছে। আরও কত দূরে তাকে যেতে হবে, কি এর পরিণতি কে জানে। দুদিন পর বোট এসে শানকিনি পৌঁছলো। সেখান থেকে ওরা আবার পদব্রজে রওনা হলো। জঙ্গল এদিকে বেশি নেই, কিন্তু দিগন্ত প্রসারী জনমানবহীন প্রান্তর ও অসংখ্য ছোট বড় পাহাড়, অধিকাংশ রুক্ষ ও বৃক্ষশূন্য। কোনো কোনো পাহাড়ে ইউফোবিয়া জাতীয় গাছের ঝোপ। কিন্তু শঙ্করের মনে হলো আফ্রিকার এই অঞ্চলের দৃশ্য বড় অপরূপ। এতটা ফাঁকা জায়গা পেয়ে মন যেন হাঁপ ছেড়ে বাঁচে। সূর্যাস্তের রং, জ্যোৎস্না রাত্রির মায়া এই দেশকে রাত্রে অপরাহ্নে রূপকথার পরিরাজ্য করে তোলে। আলভারেজ বলে, এই ভেল্ড অঞ্চলের এইসব জায়গা দেখতে এরকম বলে হারাবার সম্ভাবনা কিন্তু খুব বেশি। কথাটা যেদিন বলা হলো সেদিনই এক কাণ্ড ঘটল। জনহীন ভেল্ডে সূর্য অস্ত গেলে ওরা একটা ছোট পাহাড়ের আড়ালে তাঁবু খাটিয়ে আগুন জ্বালালে। শঙ্কর জল খুঁজতে বেরোলো। সঙ্গে আলভারেজের বন্দুকটা নিয়ে গেল, কিন্তু মাত্র 2টি টোটা। আধ ঘন্টা এদিক ওদিক ঘুরে বেলাটুকু গেল। পাতলা অন্ধকারে সমস্ত প্রান্তরকে ধীরে ধীরে আবৃত করে দিল। শঙ্কর শপথ করে বলতে পারে যে আধ ঘন্টার বেশি হাঁটেনি। হঠাৎ চারিদিকে চেয়ে শঙ্করের কেমন একটা অস্বস্তি বোধ হলো, যেন কি একটা বিপদ আসছে। তাঁবুতে ফেরা ভালো। দূরে দূরে ছোট বড় পাহাড়, একই রকম দেখতে সব দিক, কোনো চিহ্ন নেই, সব একাকার।
মিনিট 5-6 হাঁটবার পরই শঙ্করের মনে হলো সে পথ হারিয়েছে। তখন আলভারেজের কথাটা তার মনে পড়ল, কিন্তু তখন সে অনভিজ্ঞতার দরুন বিপদের গুরুত্ব বুঝতে পারল না। হেঁটেই যাচ্ছে, একবার মনে হয় সামনে, একবার মনে হয় বাঁয়ে, একবার মনে হয় ডাইনে। তাঁবুর আগুনের কুণ্ডটা দেখা যায় না কেন? কোথায় সেই ছোট্ট পাহাড়টা? 2 ঘন্টা হাঁটবার পরে শঙ্করের খুব ভয় হলো। ততক্ষণে সে বুঝেছে যে সম্পূর্ণরূপে পথ হারিয়েছে এবং ভয়ানক বিপদগ্রস্ত। একা তাকে রোডেসিয়ার এই জনমানব শূন্য সিংহ সংকুল অজানা প্রান্তরে রাত কাটাতে হবে। অনাহারে এবং এই কনকনে শীতে, বিনা কম্বলে ও বিনা আগুনে, সঙ্গে একটা দেশলাই পর্যন্ত নেই। ব্যাপারটা সংক্ষেপে এই দাঁড়ালো যে পরদিন সন্ধ্যায় পূর্বে, অর্থাৎ পথ হারানো 24 ঘন্টা পরে, উদ্ভ্রান্ত তৃষ্ণার্ত মুমূর্ষ শঙ্করকে ওদের তাঁবু থেকে প্রায় 7 মাইল দূরে একটা ইউফোবিয়া গাছের তলা থেকে আলভারেজ উদ্ধার করে তাঁবুতে নিয়ে এলো। আলভারেজ বলল, তুমি যে পথ ধরেছিলে শঙ্কর, তোমাকে আজ খুঁজে বার না করতে পারলে তুমি গভীর থেকে গভীরতর মরুপ্রান্তরের মধ্যে গিয়ে পড়ে কাল দুপুর নাগাদ তৃষ্ণায় প্রাণ হারাতে। এর আগে তোমার মতো অনেকেই রোডেসিয়ার ভেল্ডে এভাবে মারা গিয়েছে। এসব ভয়ানক জায়গা, তুমি আর কখনো তাঁবু থেকে এরকম বেরিও না, কারণ তুমি আনাড়ি। মরুভূমিতে ভ্রমণের কৌশল তোমার জানা নেই, ডাহা মারা পড়বে। শঙ্কর বললে, আলভারেজ, তুমি 2 বার আমার প্রাণ রক্ষা করলে, এ আমি ভুলব না। আলভারেজ বললে, ইয়াং ম্যান, ভুলে যাচ্ছ যে তার আগে তুমি আমার প্রাণ বাঁচিয়েছ। তুমি না থাকলে ইউগান্ডা তৃণভূমিতে আমার হাড়গুলো সাদা হয়ে আসতো এতদিনে। মাস 2 ধরে রোডেসিয়া ও অ্যাঙ্গোলার মধ্যবর্তী বিস্তীর্ণ ভেল্ট অতিক্রম করে অবশেষে দূরে মেঘের মতো পর্বতশ্রেণী দেখা গেল। আলভারেজ ম্যাপ দেখিয়ে বলল, এ হচ্ছে আমাদের গন্তব্যস্থান, রিক্টার্সভেল্ড পর্বত। এখান থেকে 24 মাইল হবে। আফ্রিকার এইসব খোলা জায়গায় অনেক দূর থেকে জিনিস দেখা যায়। এই অঞ্চলে অনেক বাওবাব গাছ। শঙ্কর এই গাছটা বড় ভালো লাগে। দূর থেকে যেন মনে হয় বট কি অশ্বত্থ গাছের মতো, কিন্তু কাছে গেলে দেখা যায় বাওবাব গাছ ছায়া বিরল অথচ বিশাল, আঁকা বাঁকা, সারা গায়ে যেন বড় বড় আঁচিল কি আপ বেরিয়েছে, যেন আরব্য উপন্যাসের একটা বেঁটে কুদর্শন কুজ্জ দৈত্য। বিস্তীর্ণ প্রান্তরে এখানে ওখানে প্রায় সর্বত্রই দূরের নিকটে বড় বড় গাছ, বাওবাব গাছ দাঁড়িয়ে। একদিন সন্ধেবেলায় দুর্জয় শীতে তাঁবুর সামনে আগুন করে বসে আলভারেজ বলল, এই যে দেখছো রোডেসিয়ার ভেল্ড অঞ্চল, এখানে হিরে ছড়ানো আছে সর্বত্র। এটা হীরের খনির দেশ। এখানে ওখানে ছোট বড় হীরের টুকরো কত লোক পেয়েছে, এখনো পায়। কথা শেষ করেই বলে উঠল, ও কারা? শঙ্কর সামনে বসে ওর কথা শুনছিল। বলল, কোথায় কে? কিন্তু আলভারেজের তীক্ষ্ণ দৃষ্টি তার হাতের বন্দুকের গুলির মতোই অব্যর্থ। একটু পরে তাঁবু থেকে দূরের অন্ধকারে কয়েকটি অস্পষ্ট মূর্তি এদিকে এগিয়ে আসছে। শঙ্করের চোখে পড়ল। আলভারেজ বলল, শঙ্কর, বন্দুক নিয়ে এসো, চট করে যাও, টোটা ভরে। বন্দুক হাতে শঙ্কর বাইরে এসে দেখলে আলভারেজ নিশ্চিন্ত মনে ধূমপান করছে। কিছু দূরে অজানা মূর্তি কয়টি এখনো অন্ধকারের মধ্য দিয়ে আসছে। একটু পরে এসে তারা তাঁবুর অগ্নিকুণ্ডের বাইরে দাঁড়ালো। শঙ্কর চেয়ে দেখলে আগন্তুক কয়েকটি কৃষ্ণবর্ণ দীর্ঘকায়। তাদের হাতে কিছু নেই, পরনে লেংটি, গায়ে সিংহের লোম, মাথায় পালক,
সুগঠিত চেহারা। তাঁবুর আলোয় মনে হচ্ছিল যেন কয়েকটি ব্রোঞ্জের মূর্তি। আলভারেজ জুলু ভাষায় বললে, কি চাও তোমরা? ওদের মধ্যে কি কথাবার্তা চলল, তারপরে ওরা সব মাটির উপর বসে পড়ল। আলভারেজ বলল, শঙ্কর, ওদের খেতে দাও। তারপরে অনুচ্চ স্বরে বলল, বড় বিপদ, খুব হুঁশিয়ার শঙ্কর। টিনের খাবার খোলা হলো। সকলের সামনেই খাবার রাখলে শঙ্কর। আলভারেজও ওই সঙ্গে আবার খেতে বসলো। যদিও সে ও শঙ্কর সন্ধ্যার সময় তাদের নৈশ আহার শেষ করেছে। শঙ্কর বুঝলে আলভারেজের কোনো মতলব আছে, কিংবা এদেশের রীতি অতিথির সঙ্গে খেতে হয়। আলভারেজ খেতে খেতে জুলু ভাষায় আগন্তুকের সঙ্গে গল্প করছে। অনেকক্ষণ পরে খাওয়া শেষ করে ওরা চলে গেল। চলে যাবার আগে সবাইকে একটা করে সিগারেট দেওয়া হলো। ওরা চলে গেলে আলভারেজ বললে, ওরা মাটাবেল জাতির লোক, ভয়ানক দুর্দান্ত। ব্রিটিশ গভর্নমেন্টের সঙ্গে অনেকবার লড়েছে, শয়তানকেও ভয় করে না। ওরা সন্দেহ করছে আমরা ওদের দেশে এসেছি হীরের খনির সন্ধানে। আমরা যে জায়গাটায় আছি ওটা ওদের একজন সর্দারের রাজ্য। কোনো সভ্য গভর্নমেন্টের আইন এখানে খাটবে না, ধরবে আর নিয়ে গিয়ে পুড়িয়ে মারবে। চলো আমরা তাঁবু তুলে রওনা হই। শঙ্কর বললে, তবে তুমি বন্দুক আনতে বললে কেন? আলভারেজ হেসে বলল, দেখো, ভেবেছিলাম যদি ওরা খেয়েও না ভোলে কিংবা কথাবার্তায় বুঝতে পারি ওদের মতলব খারাপ, ভোজনরত অবস্থাতেই ওদের গুলি করব। এই দেখো, রিভলভার পিছনে রেখে তবে খেতে বসেছিলাম। এ কটাকে সাবার করে দিতাম। আমার নাম আলভারেজ। আমিও একসময় শয়তানকেও ভয় করতুম না, এখনও করি না। ওদের হাতের মাছ দেখে মুখে পৌঁছবার আগেই আমার পিস্তলের গুলি ওদের মাথার খুলি উড়িয়ে দিত। আরও 5-6 দিন পথ চলবার পরে একটা খুব বড় পর্বতের পাদমূলে নিবিড় ট্রপিক্যাল অরণ্যানীর মধ্যে ওরা প্রবেশ করল। স্থানটি যেমন নির্জন তেমনই বিশাল। সে বন দেখে শঙ্করের মনে হলো, এবার যদি এর মধ্যে পথ হারায়, সারা জীবন ঘুরলেও বার হয়ে আসবার সাধ্য আর হবে না। আলভারেজও তাকে সাবধান করে দিয়ে বললে, খুব হুঁশিয়ার শঙ্কর, বনে চলাফেরা যার অভ্যেস নেই সে পদে পদে এসব বনে পথ হারাবে। অনেক লোক বেঘরে পড়ে বনের মধ্যে মারা যায়। মরুভূমির মধ্যে যেমন পথ হারিয়ে ঘুরেছিলে, এর মধ্যেও ঠিক তেমনই পথ হারাতে পারো, কারণ এখানে সবই এরকম। এক জায়গা থেকে আর এক জায়গাকে পৃথক করে চিনে নেবার কোনো চিহ্ন নেই। ভালো বুশম্যান না হলে পদে পদে বিপদে পড়তে হবে। বন্দুক না নিয়ে এক পা কোথাও যাবে না, এটিও যেন মনে থাকে। মধ্য আফ্রিকার বন শৌখিন ভ্রমণের পার্ক নয়। শঙ্করকে তা না বললেও চলতো, কারণ এসব অঞ্চল যে শখের পার্ক নয় তা এর চেহারা দেখি সে বুঝতে পেরেছে। সে জিজ্ঞেস করলে, তোমরা সেই হলদে ক্ষীরের খনি কত দূরে? এই তো রিক্টার্সভিল পর্বতমালা, ম্যাপে যতদূর বোঝা যাচ্ছে। আলভারেজ হেসে বললে, তোমার ধারণা নেই বললাম যে। আসলে রিক্টার্সভিল্ট এটা বাইরেই থাক, এরকম আরও অনেক থাক আছে। সমস্ত অঞ্চলটা এত বিশাল যে পূর্বে 70 মাইল ও পশ্চিম দিকে 100 থেকে 150 মাইল পর্যন্ত গেলেও এ বন ও পাহাড় শেষ হবে না। সর্বনিম্ন প্রস্থ 40 মাইল, সমস্ত জড়িয়ে 8-9 হাজার বর্গ মাইল সমস্ত রিক্টার্সভিল পার্বত্য অঞ্চল ও অরণ্য। এ বিশাল অজানা অঞ্চলের কোনখানটাতে এসেছিলুম আজ 7-8 বছর আগে। ঠিক জায়গাটা খুঁজে বার করা কি ছেলে খেলা, ইয়াং ম্যান? শঙ্কর বললে, এদিকে খাবার ফুরিয়েছে,
শিকারের ব্যবস্থা দেখতে হয়, নইলে কাল থেকে বায়ুভক্ষণ ছাড়া উপায় নেই। আলভারেজ বলল, কিছু ভেবো না, দেখছো না গাছে গাছে বেবুনের মেলা। কিছু না মেলে বেবুনের দাবনা ভাজা আর কফি দিয়ে দিব্যি ব্রেকফাস্ট খাবো কাল থেকে। আজ আর নয়, তাঁবু ফেলো, বিশ্রাম করা যাক। একটা বড় গাছের নিচে তাঁবু খাটিয়ে ওরা আগুন জ্বাললে। শঙ্কর রান্না করলো। আহার আদি শেষ করে যখন দুজনে আগুনের সামনে বসেছে তখনও বেলা আছে। আলভারেজ কড়া তামাকের পাইপ টানতে টানতে বলল, জানো শঙ্কর, আফ্রিকার এইসব অজানা অরণ্য এখনো কত জানোয়ার আছে যার খবর বিজ্ঞান শাস্ত্র রাখে না। খুব কম সভ্য মানুষ এখানে এসেছে। ওকাপি বলে যে জানোয়ার, সে তো প্রথম দেখা গেল 1900 সালে। এক ধরনের বুনো শুয়োর আছে যা সাধারণ বুনো শুয়োরের প্রায় 3 গুণ বড় আকারের। 1888 সালে মোজেস কাউলে পৃথিবীর পর্যটক ও বড় শিকারী সর্বপ্রথম ওই বুনো শুয়োরের সন্ধান পায় বেলজিয়ান কঙ্গোর লুয়ালাবু অরণ্যের মধ্যে। তিনি বহু কষ্টে একটা শিকারও করেন এবং নিউ ইয়র্ক প্রাণিবিদ্যা সংক্রান্ত মিউজিয়ামে উপহার দেন। বিখ্যাত রোডেসিয়ান মনস্টারের নাম শুনেছ? শঙ্কর বলল, না, কি সেটা? শোনো তবে। রোডেশিয়ার উত্তর সীমায় প্রকাণ্ড জলভূমি আছে। ও দেশের অসভ্য জুলুদের মধ্যে অনেকেই এক অদ্ভুত ধরনের জানোয়ারকে এই জলভূমিতে মাঝে মাঝে দেখেছে। ওরা বলে তার মাথা কুমিরের মতো, গন্ডারের মতো তার শিং আছে, গলাটা অজগর সাপের মতো লম্বা ও আঁশওয়ালা দেহটা জলহস্তির মতো, লেজটা কুমিরের মতো। বিরাট দেহ এই জানোয়ারের প্রকৃতিও খুব হিংস্র। জল ছাড়া কখনো ডাঙায় এই জানোয়ারকে দেখা যায়নি। তবে এই সব অসভ্য দেশি লোকের অতিরঞ্জিত বিবরণ বিশ্বাস করা শক্ত। কিন্তু 1880 সালে জেমস মার্টিন বলে একজন প্রসপেক্টর রোডেসিয়ার এই অঞ্চলে বহুদিন ঘুরেছিলেন সোনার সন্ধানে। মিস্টার মার্টিন আগে জেনারেল ম্যাথিউসের এডিকং ছিলেন। নিজে একজন ভালো ভূতত্ত্ব ও প্রাণীতত্ত্ববিদও ছিলেন। ইনি তাঁর ডায়েরির মধ্যে রোডেসিয়ার এই অজ্ঞাত জানোয়ার দূর থেকে দেখেছেন বলে উল্লেখ করে গিয়েছেন। তিনিও বলেন, জানোয়ারটা আকৃতিতে প্রাগৈতিহাসিক যুগের ডায়নোসর জাতীয় সরীসৃপের মতো ও বেজায় বড়। কিন্তু তিনি জোর করে কিছু বলতে পারেননি, কারণ খুব ভোরের কুয়াশার মধ্যে কভিরান্ড হ্রদের সীমানায় জলাভূমিতে আবছায়াভাবে তিনি জানোয়ারটাকে দেখেছিলেন। জানোয়ারটার ঘোড়া চিহি ডাকের মতো ডাক শুনেই তার সঙ্গে জুলু চাকরগুলো ঊর্ধ্বশ্বাসে পালাতে পালাতে বলল, সাহেব পালাও পালাও, ডিঙ্গোনেক ডিঙ্গোনেক। ডিঙ্গোনেক ওই জানোয়ারটার জুলু নাম। 2-3 বছরে একাধবার দেখা দেয় কি না দেয়, কিন্তু সেটা এতই হিংস্র যে তার আবির্ভাব সে দেশের লোকের পক্ষে ভীষণ ভয়ের ব্যাপার। মিস্টার মার্টিন বলেন, তিনি তার 303 টোটা গোটা 2 উপরে উপরে ছুঁড়েছিলেন জানোয়ারটার দিকে। অত দূর থেকে তাক হলো না। রাইফেলের আওয়াজে খুব সম্ভবত জলে ডুব দিল। শঙ্কর বলল, তুমি কি করে জানলে এসব? মিস্টার মার্টিনের ডায়েরি ছাপানো হয়েছিল নাকি? না, অনেক দিন আগে বুলাওয়ে ক্রনিকল কাগজে মিস্টার মার্টিনের এই ঘটনাটা বেরিয়েছিল। আমি তখন সবে এদেশে এসেছি। রোডেশিয়া অঞ্চলে আমিও প্রসপেক্টিং করে বেড়াতাম। জানোয়ারের বিবরণ আমাকে খুব আকৃষ্ট করে। কাগজখানা অনেক দিন ধরে আমার কাছে রেখে দিয়েছিলাম, তারপর কোথায় হারিয়ে গেল। ওরাই নাম দিয়েছিল জানোয়ারটার, রোডেসিয়ান মনস্টার। শঙ্কর বলল, তুমি কোনো কিছু অদ্ভুত জানোয়ার দেখনি?
প্রশ্নটার সঙ্গে সঙ্গে একটা আশ্চর্য ব্যাপার ঘটল। তখন সন্ধ্যার অন্ধকার ঘন হয়ে এসেছে। সেই আবছায়া আলো অন্ধকারের মধ্যে শঙ্করের মনে হলো, হয়তো শঙ্করের ভুল হতে পারে, কিন্তু শঙ্করের মনে হলো সে দেখল আলভারেজ দুর্ধর্ষ ও নির্ভীক আলভারেজকে। দুধে ও অব্যর্থ লক্ষ্য আলভারেজ এর প্রশ্নে যেন চমকে উঠল, এবং সেটাই সকলের চেয়ে আশ্চর্য, যেন পরক্ষণে শিউরে উঠল। সঙ্গে সঙ্গে আলভারেজ যেন নিজের অজ্ঞাতসারেই চারিপাশে জনমানবহীন ঘন জঙ্গল ও রহস্য ঘেরা দুরারোহ পর্বতমালার দিকে একবার চেয়ে দেখল। কোনো কথা বলল না, যেন এই পর্বত জঙ্গলে বহুকাল পরে এসে অতীতের কোনো বিভীষিকাময়ী পুরাতন ঘটনা ও স্মৃতিতে ভেসে উঠেছে। সে স্মৃতিটা ওর পক্ষে খুব প্রীতিকর নয়। আলভারেজ ভয় পেয়েছে। অবাক, আলভারেজের ভয় শঙ্কর ভাবতেও পারে না। কিন্তু সেই ভয়টা অলক্ষিতে এসে শঙ্করের মনেও চেপে বসল। এই সম্পূর্ণ অজানা বিচিত্র রহস্যময়ী বনানী, এই বিরাট পর্বত প্রাচীর যেন এক গভীর রহস্যকে যুগ যুগ ধরে গোপন করে আসছে। যে বীর হও, যে নির্ভীক হও, এগিয়ে এসো। সে কিন্তু মৃত্যুপণে ক্রয় করতে হবে সে গহন রহস্যের সন্ধানে। রিক্টারস্কেল পর্বতমালা ভারতবর্ষের দেবতা নগধীরাজ হিমালয় নয়। এদেশের মাসাই, জুলু, মাটাবেল প্রভৃতি আদিম জাতির মতোই ওর আত্মা নিষ্ঠুর, বর্বর, নরমাংস লোলুপ। সে কাউকে রেহাই দেবে না।